নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন শিবরাম চক্রবর্তী রচিত গোলদিঘির ভূত। গল্পের প্লট তৈরির খাতিরে মূল গল্পে সামান্য পরিবর্তন আনা হয়েছে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প গোলদিঘির ভূত। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা মনে পড়ে আমার। বছর কয়েক আগের কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার আপিসে সাংবাদিকের কাজে ঢুকেছি। নামমাত্র কাজ। রবিবারের কাগজে একটুখানি লিখতে হয়, ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাইতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী। সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্যে এত বেশি আমাকে পড়তে হতো, এত রকমের দৈনিক, সাপ্তাহিক ও সাময়িক পত্র ঘাঁটতে হতো যে বলবার না। ভূত না হলেও বলতে কি, সে একটা বিভীষিকা ছিল। এই সব কাগজপত্র ঘাঁটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি। চিঠিখানা স্তম্ভিত করবার মতোই। পত্রদাতা লিখেছেন, সম্পাদক মশাই, আমরা গোলদিঘি এলাকার বাসিন্দে। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এ অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাহিল হয়ে পড়েছি। ব্যাপারটা আমাদের প্লীহার পক্ষে খুব হিতকর নয়, এমনকি হাটের পক্ষেও নয়। হাট যদিও পিলের মতন সহজে চমকাবার ছেলে না, কিন্তু তাহলেও ছেলের মতো ফেল তো করতে পারে। যাই হোক, আপনাদের বিশ্ববিস্তৃত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারোর যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি দয়া করে আপনার পত্রিকার মারফতে তিনি জানান, তাহলে আমরা অত্যন্ত বাধিত হব। ইতি ইত্যাদি। কলকাতার বুকে ভূতের উপদ্রব একটু অভূতপূর্ব কাণ্ড বই কি। এ কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন গালে হাত দিয়ে? আরেকজনের কথায় আমার চমক ভাঙল। এই কার্যালয়েরই আমার এক সহযোগী, আমার মতোই আর একজন। এই ভূতত্ব নিয়েই ভাবছিলাম। ও, ভূতত্ব? আজকের ভূমিকম্পের কথা বলছেন? জাপানের সমুদ্র কিনারে 3টি শহর একেবারে ধসে গেছে, কত ঘরবাড়ি গেছে, মরেছে কত হাজার, তার কোনো ইয়ত্তা নেই। বাস্তবিক এই ভূমিকম্পগুলো কেন যে হয়, তার রহস্য আবিষ্কার করা। আগে সে ভূতত্ত্ব নয়, আমি ভাবছি ভূতত্ত্ব। একই কথা, ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব তো একই সূত্রে গাঁথা। এইটার যদি আমরা কোনো কিনারা করতে পারি তাহলে। আহা, তা নয়, তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমি ভাবছি ভূত নিয়ে। ভূত আছে কিনা, ভূতের অস্তিত্ব নাস্তিত্ব এইসব নিয়ে। যেমন মহৎ থেকে মহত্ব, আমসৎ থেকে আমসত্ব, তেমনি ভূত থেকে ভূতত্ব। ভূমিকম্পের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ব্যাকরণ মতে আরও উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময় সম্পাদকের ঘর থেকে তলব এলো। যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন। পড়ে দেখো। দেখেছি।
আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ, কেন কে জানে। তুমি একবার যাও দেখি, গোলদিঘির ওই ভুতুড়ে ব্যাপারটা সবিশেষ জেনে এসো তো। খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপাতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে। কাগজ কাটবে খুব। আগে মাপ করবেন আমায়, ভূত আমি বিশ্বাস করি নে। ভূতে আমার ভারী ভয়। হ্যাঁ, বিশ্বাস করো না তো ভয় কিসের আবার? আগে সেই জন্যেই তো ওদের মোটেই বিশ্বাস নেই। ভূত ভারী ভয়ঙ্কর জীব। আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মোলাকাত করতে বলছি নাকি? অমূলক ভয় তোমার। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, সঙ্গে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে। কাজ তো এই। কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি, চিঠিতে লেখা নেই। আসল চিঠিতে আলবাত ছিল, নইলে এ চিঠি ছাপতো না। কিন্তু সে ঠিকানা তো ওই কাগজের দপ্তর থেকে জানা চলে না। তাহলে তো ব্যাপারটা ওরা টের পেয়ে যাবে। আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেরাই করে আসবে আগে ভাগে। সব মাটি হবে তাহলে। তাহলে একটুখানি জায়গা তো গোলদিঘি, অঞ্চলটায় ঘোরো গে। যাকে দেখবে একটু ভীত, ভাবিত, সন্ত্রস্ত, তাকেই পাকড়াও করবে। মুষড়ে পড়া কি ম্রিয়মাণ কেউ যদি তোমার নজরে পড়ে, ছেড়ো না তাকে। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার ওই পত্রদাতা, কিংবা ওই পত্রদাতার মতোই অপর কেউ ভূতের উৎপাতে প্রপীড়িত। বুঝেছো? আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে। এমন কি শক্ত কাজ? তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ আরো ঠান্ডা হয়ে এলো। নিজস্ব সংবাদদাতার পরশময়ীপদী ব্যাঘাত ঠেলতে, বিশেষত যার পেছনে এত ঠেলা, মোটেই আমার ভালো লাগে না। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, এক কথায় ভূতসাহ, চিরকালই আমার কম। ভূতত্ত্বে আগ্রহ কোনোদিনই আমার নেই। ভূতের ত্রিসীমানা আমি বিরল। আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমার ভোঁ দৌড়। আবার জিজ্ঞেস করলাম, আমি কি পারবো? পারবে, হে পারবে। তুমি তুখোর মেয়ে, তাই তো তোমাকে এই গুরুভার দিচ্ছি। কি আমার দ্বারা কি এই দুঃসাধ্য কাজ হবে? হে হবে। অবশ্যই চালাক তুমি তেমন নও, কিন্তু তা না হলেও তোমার লাক আছে। তোমার ভাষাতেই বললাম কথাটা। তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। সাদা বাংলায় কথাটা এই, এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে, চোখ কান খোলা রেখে। চাই কি দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটার দেখা হয়ে যেতে পারে। এ নাও। এই বলেই তিনি ব্যাগ হাতড়াতে লাগলেন, তার নিজের ব্যাগ। হাতড়ে টাতড়ে খুচরো খাচরা যা মিলল আমার হাতে সমর্পণ করলেন। এ নাও, 2-2.5 টাকা হবে। কাজটা সারার পর কফি হাউসে গিয়ে, গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় খেয়েও প্রাণ ভরে। এতক্ষণে আমার কাজটায় গা লাগে। যে আগে, এই বলে বেরিয়ে পড়ি। বউবাজার থেকে একেবারে বইয়ের বাজারে, কলেজ স্কোয়ারেই স্টান। অলিগলি ধরে ট্যাং ট্যাং করে তো পৌঁছলাম গোলদিঘি। দিঘিটার চার কোনায় 2 চক্কর মারা যাবে। দেখি কাউকে ভীত, ভাবিত, বিচলিত, বিড়ম্বিত দেখা যায় কিনা। বিকেল থেকেই মেঘলা লেগেছে আজ। এখন
আবার টিপটিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধে উতরে গেছে কখন, গোলদিঘির গ্যাসবাতিগুলো টিমটিম করে জ্বলছে, আর আমি চক্কর মারছি তখনও গোলদিঘির চক্রান্তে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি আর গালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি, না বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই। কিন্তু দেখব কি? ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো এবার। এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে, দেখতে দেখতে গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? 1 মিনিট, জলের সঙ্গে হাওয়া মানে এরা ভূত নয় তো সব? আমার গাটা ছমছম করে উঠল। ভদ্রমহিলা বলেছিলেন কাজ সারা হলে কফি হাউসে যেতে। 2.5 টাকা ব্যাগে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়ালাম। যদি সেখানে সম্পাদক কথিত সম্প্রতি কফি তো সেই ভদ্রলোকের পাত্তা মেলে আমার। কফি হাউসও ফাঁকা। বাদলার ধাক্কা এখানেও লেগেছে। এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে। কফি হাউসে হানা দেবে এরকম গরজ বোধ করেনি। বসলাম গিয়ে ক্যাফের এক কোণে, আর একজন মাত্র ছিল সেই টেবিলে। পাট পাট করে পরা শাড়ি, বয়স্ক এক ভদ্রমহিলা। মহিলাটিকে কেমন যেন মুহ্যমান মনে হচ্ছিল। মনে হলো ইনি যেন ভূত টুত দেখেছেন, অন্তত সেই রকম মুখের ভাবখানা। তাই কাছে গিয়ে বসলাম। বয় আসতেই 1 পেয়ালা গরম কফি আর 1 প্লেট পটেটো চিপের হুকুম দিয়েছি। তারপর ভদ্রমহিলার সাথে ভাব জমাবার চেষ্টা করি। বললাম, হঠাৎ কি বিশ্রী বাদলা করলো বলুন তো? ভারী বিচ্ছিরি, সত্যি বলেছ। এরকম আবহাওয়ায় চানাচুর আর ভূতের গল্প কিন্তু বেশ জমে, কি বলেন? ভূতের গল্প? ভূতের আবার কি গল্প? ওর তেমন কোনো উৎসাহ দেখা গেল না। এরই মধ্যে কফি আর চিপস এসে পড়লো আমার। চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে, যদি পটেটো দিয়ে পটানো যায় একটু। চিপস উনি ছুলেন না, বয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে। আমি বললাম, আপনি তো গোলদিঘি এলাকার লোক, তাই না? এই অঞ্চলে আছেন অনেক দিন, প্রবীণ মানুষ, দেখেছেন শুনেছেন অনেক। ভূত, অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে, তা নয় কি? গোলদিঘিতে ভূত? না মশাই, না, ভূত টুত কিছু নেই সেখানে, 7 জন্মে না। ভদ্রমহিলা আরেক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন। আইসক্রিম খেতে পারেন বটে মহিলা, এমন ক্রিম খোর জীবনে আমি দেখিনি। ক্রিমি হয়ে না মারা যায় শেষটায়। আমি এক চুমুক কফি খাই, আর উনি গেলাসের পর গেলাস গেলেন। প্রায় 17 গ্লাস আইসক্রিম সারলেন ভদ্রমহিলা। ততক্ষণে আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি, আর প্লেট 2 আলু ভাজা, ব্যাস।
কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে আমি খসাতে পারলাম না। ওকে ভূতসাহিত করার সমস্ত অধ্যবসায় আমার ব্যর্থ হলো। যতই আমি ভূতের কথা পারতে যাই ততই উনি ঘাড় নাড়তে থাকেন, বলেন, না না, গোলদিঘিতে ভূত থাকে না। এত গোলমালের মধ্যে ভূত কখনো তিষ্ঠতে পারে কলকাতায়? ভূত তো যা ছিল এখানে সব ইহলোক প্রাপ্ত হয়েছে, মরে মানুষ হয়ে গেছে কবে সব। 17 গ্লাস আইসক্রিম সাবার হলো, কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না। অগত্যা উঠতে হলো আমায়। কফি হাউসের মায়া কাটাতে হলো অবশেষে। ক্যাফের দরজা বন্ধ হবার সময় হয়েছে। উঠে কাউন্টারে দাম দিতে গেলাম, কিন্তু বিল দেখে আমার চক্ষু চড়ক। 15 টাকা বিল! প্রবল প্রতিবাদের কণ্ঠে আমি জিজ্ঞেস করলাম, 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2 প্লেট চিপস খেয়েছি, তার জন্য 15 টাকা? আর এই 17 গ্লাস আইসক্রিম, সেটা খেলো কে? সে তো অন্য আর একজন। আমরা কি কানা নাকি? হ্যাঁ, ঘাস বেচতে এসছি এখানে। দেখুন ম্যাডাম, আপনি না মহিলা বলে ছাড় পাবেন না। আপনার টেবিলে আপনি ছাড়া আর কেউ বসেছিল না, আপনি একাই বসেছিলেন সেখানে। কেন? ওই ভদ্র মহিলা? আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখলাম সেই ভদ্র মহিলা আর সেখানে নেই। টেবিল ফাঁকা। উঠে গেছেন কখন? কিন্তু এর মধ্যেই সরে পড়লেন কোথায়? ব্যাপারটা আমার ভালো ঠেকলো না। আমি বললাম, দেখুন মশাই, এইসব রসিকতা কিন্তু আমার ভালো লাগে না। ব্যাগের সম্বল আমার মোট 2.5 টাকা, সেই আন্দাজে আমি খেয়েছি। 15 টাকা আমি পাবো কোথায়? আমাকে বাধা রাখলেও অত টাকা দিয়ে কেউ খালাস করতে আসবে না। তাহলে তো পুলিশ ডাকতে হয়। বেওয়ারিশ মাল থানায় জমা করাই তো দস্তুর। ব্যাপারটা আমি পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি, এমন সময় একটা পাহাড়ওয়ালা এসে আমায় বাধা দিল। বলল, ম্যাডাম চলিয়ে থানা মে। थाना में? थाना में কেন যাব? क्या किया? कॉफी खाया, उसका दाम दिया, चुके पुके गया, फिर थाना का है? কিন্তু সে কথা শোনে কে? পাহাড়ওয়ালাটা ঘুরে বয়ের সাথে কি একটা কথা বলছিল। এমন সময় আমার চোখে পড়ল সেই ভদ্র মহিলা এগিয়ে আসছে আমার দিকেই। আমি ভাবলাম হয়তো আমাকে সাহায্য করতেই আসছে এতক্ষণে, কিন্তু সে এসে বয়ের সাথে কোনো কথা বলল না, বরং আমার একটা হাত চেপে ধরে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো। এমন সময় আমি আর সেই মহিলা বয়ের নজরে পড়লাম। সে বলে উঠল, अरे मैडम, अकेले अकेले कहाँ जा रही हो? जैसे ही बात करने के लिए घूमे आप रवाना हो गई। रुको रुको रुको। আমার মনে হলো সেই পাহাড়ওয়ালাটার সাথে সেই মহিলাও যেন আমাকে থানায় নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো। আমি তাদেরকে বলে উঠলাম, अरे तुम लोग क्या करता है बोलो तो? हमको छोड़ो, थाना में कि हम एका हेঁটে नहीं যেতে পারता है? রাষ্ট্র বাংলায় জগা খিচুড়ি বানিয়ে একাকার করলাম। কি বললাম নিজেও বুঝতে পারলাম না। তবে আমার কথা শুনে বয় বলে উঠল, কে বলুন তো ম্যাডাম, আপনাকে তো কেউ ধরেনি। আপনি তো ওখানে একাই দাঁড়িয়ে আছেন। বয় ও পাহাড়ওয়ালা আমার দিকে বিস্ময়ের ভঙ্গিতে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার বুঝতে আর সময় লাগলো না যে তারা সেই মহিলাকে দেখতে পাচ্ছে না। বুঝতে পারলাম সেই মহিলাই ওই গোল দিঘির ভূত। নিজের স্নায়ুর ওপর আজ চাপ ধরে না রাখতে পেরে জ্ঞান হারালাম।
শুনলেন আমাদের আজকের গল্প শিবরাম চক্রবর্তী রচিত গোলদিঘির ভূত। আমাদের আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।